আমরা গতদিন দ্রবণ কাকে বলে, দ্রবণের ঘনমাত্রা প্রকাশক রাশি সমূহ কি কি সেটা আলোচনা করেছিলাম। রিদি, ওয়ালাইকুম আসসালাম রিদি। এক মিনিট একটু অ্যাডজাস্ট করি, দেখি একটু পিছাবে কিনা। না পিছাবে না, এইদিকে সরবে। তার মানে ওকে। দ্রবণ কাকে বলে, দ্রবণের সংজ্ঞাটা পড়েছিলাম গতদিন। আর মোলার দ্রবণ কাকে বলে, মোলারিটি কি, এটা পড়েছিলাম। আজকে আমরা এখন পড়ব মোলাল দ্রবণ। দেখো মোলাল গতদিন ছিল মোলার, ময়কাল লয়াকার র, আজকে হলো ময়কাল লয়াকার ল, মোলাল দ্রবণ। মোলাল দ্রবণ কাকে বলে? প্রতি কেজি দ্রাবকে, প্রতি কেজি দ্রাবকে 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকলে, 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকলে তাকে মোলাল দ্রবণ বলে। প্রতি কেজি দ্রাবকে, আর গতদিন ছিল কি প্রতি লিটার দ্রবণে, অর্থাৎ দ্রাবক এবং দ্রব্য মিলে আয়তন 1 লিটার। তাহলে ওটা ছিল আয়তন ভিত্তিক দ্রবণ। আর আজকে যেটা উপস্থাপন করলাম এটা কিন্তু ভর ভিত্তিক দ্রবণ। প্রতি কেজি দ্রাবকে, তার মানে আমি 1 কেজি দ্রাবক ওজন করে নেব, 1 কেজি পানি ওজন করে নিয়ে তার মধ্যে 1 মোল দ্রব্য দ্রবীভূত করব। আয়তন এখানে কোনো ফ্যাক্টর না, তার মানে আয়তন কতটুকু হলো এটা দেখার বিষয় না। তাহলে 1 কেজি পানি, তার মধ্যে 1 মোল দ্রব্য দ্রবীভূত করব, তাহলে সেই দ্রবণকে বলা হয় মোলাল দ্রবণ। এখানে নির্দিষ্ট তাপমাত্রা কথাটি উল্লেখ করার দরকার নেই, কারণ তাপমাত্রা বাড়ালে বা কমালে দ্রাবকের ভর বাড়েও না কমেও না। এটা হলো ভর ভিত্তিক দ্রবণ, এটা আয়তন ভিত্তিক দ্রবণ না। প্রিয়ন্তী মজুমদার, আনন্দ কুমার ঘোষ, আবার বেরিয়ে গেল কে? এই মোলাল দ্রবণের ঘনমাত্রা প্রকাশক রাশি হলো মোলালিটি। মোলালিটি। মোলালিটির সংজ্ঞা কি?
প্রতি কেজি দ্রাবকে দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যা মোলালিটি বলে। মোল সংখ্যাকে মোলালিটি বলে। একে এরকম ছোট এম দ্বারা প্রকাশ করা হয়। একে এরকম ছোট এম দ্বারা প্রকাশ করা হয়। যেমন দেখো, একে ছোট এম দ্বারা প্রকাশ করা হয়। আগে গতদিন ছিল বড় এম, যে গতদিন যেমন ছিল 106 গ্রাম সোডিয়াম কার্বনেট যদি দ্রবীভূত থাকে 1 কেজিতে, 6 গ্রাম সোডিয়াম কার্বনেট 1 কেজি দ্রাবকে দ্রবীভূত থাকলে তার ঘনমাত্রা 1 এরকম ছোট এম, 1 ছোট এম। যদি হাফ মোল থাকে অর্থাৎ 53 গ্রাম থাকে, 53 গ্রাম থাকলে 0.5 এম। যদি 10.6 গ্রাম থাকে তাহলে 0.1 এম। এই ছোট এম অর্থ কি? মোল পার কেজি দ্রাবক, অর্থাৎ প্রতি কেজি দ্রাবকে যত মোল থাকবে, এই 106 গ্রাম মানে 1 মোল, এই 106 গ্রাম সোডিয়াম কার্বনেট মানে কি 1 মোল সোডিয়াম কার্বনেট। তাহলে এই হলো কিন্তু মোলাল দ্রবণ। মোলাল দ্রবণ খুব একটা ব্যবহার আমরা করি না, কিন্তু একটা জিনিস খেয়াল করো যে মোলালিটি আর মোলারিটি গতদিন পড়েছিলাম, এই দুটি অথবা মোলাল দ্রবণ আর মোলার দ্রবণ, এই দুটো দ্রবণের মধ্যে কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল? মোলার দ্রবণ তাপমাত্রার উপর নির্ভরশীল, কারণ মোলার দ্রবণ হলো আয়তন ভিত্তিক দ্রবণ, অর্থাৎ তাপমাত্রা বাড়ালে বা কমালে আয়তন বাড়ে বা কমে, তাহলে ওই দ্রবণের ঘনমাত্রা মোলারিটি কিন্তু ঠিক থাকে না, মোলারিটি পরিবর্তন হয়। তার মানে তুমি 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব্য দ্রবীভূত করেছো, তাহলে ওটা মোলার দ্রবণ। এবার তাপমাত্রা বাড়ালে আয়তন কিন্তু আর 1 লিটার থাকলো না, 1 লিটার থেকে সামান্য একটু বেড়ে গেল, তাহলে সেই 1 পয়েন্ট মনে করো 1-2 লিটারেই কিন্তু 1 মোল আছে এখন। তাহলে 1 লিটারে 1 মোল নেই কিন্তু এখন, আয়তন বেড়ে গেছে। আয়তন বাড়লে কি হবে? সেখানে তো 1 মোলই আছে, তাহলে মোলারিটি কিন্তু চেঞ্জ হয়ে গেল। তাহলে তাপমাত্রার উপর মোলার দ্রবণ এর মোলারিটি নির্ভর করে, তাপমাত্রা বাড়ালে বা কমালে সেটা চেঞ্জ হয়, পরিবর্তন হয়। কিন্তু এই মোলাল দ্রবণের মোলালিটি তাপমাত্রা বাড়ালে বা কমালে পরিবর্তন হয় না, কারণ তাপমাত্রা বাড়ালে বা কমালে ভরের কোনো পরিবর্তন হয় না। যেহেতু এটা ভর ভিত্তিক দ্রবণ, তাই এটা তাপমাত্রার উপর নির্ভরশীল। দিব্যজ্যোতি দেরি করে ফেলেছো তো, তাহলে এবার আসো শতকরায় প্রকাশিত। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। শতকরায় প্রকাশিত দ্রবণ,
তুমি ল্যাবে গিয়ে দেখলে বোতলের গায়ে 0.1 বড় এম লেখা আছে, তার মানে ওটা কি ডেসিমোলার দ্রবণ। আবার বোতলের গায়ে দেখলে যে এরকম 1 ছোট এম লেখা থাকতে পারে বা 0.5 ছোট এম লেখা থাকতে পারে, তাহলে এটা মোলাল দ্রবণ। কিন্তু আবার কিছু বোতলের গায়ে দেখলে এরকম লেখা আছে 5% সোডিয়াম কার্বনেট দ্রবণ। তার মানে কিন্তু মোলালিটিতেও প্রকাশ করা নেই, ঘনমাত্রা মোলারিটিতেও নেই, শতকরায় প্রকাশিত। এই শতকরায় প্রকাশিত দ্রবণ এটা কি দেখো, স্থির তাপমাত্রায় প্রতি 100 মিলি দ্রবণে যত গ্রাম দ্রব্য দ্রবীভূত থাকে তাকে শতকরা প্রকাশিত ঘনমাত্রা বলে। তাকে শতকরায় প্রকাশিত দ্রবণ বলে। যেমন 10% সোডিয়াম কার্বনেট দ্রবণ, 10% সোডিয়াম কার্বনেট দ্রবণ। অর্থ, এর অর্থ কি? অর্থ হলো 100 মিলি দ্রবণে 10 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে। দ্রবীভূত আছে, অর্থাৎ W = কিন্তু 10 গ্রাম আর আয়তন V = 100 মিলি। এই যে এই 10% এখানে আবার সিম্বল থাকতে পারে, কিন্তু দেখো এই 10% এরকম থাকতে পারে W/V বা 10% W/W বা 10% V/W, এরকম সিম্বল থাকতে পারে। কিন্তু W/V তার মানে কি? W হচ্ছে কি ভর, V হচ্ছে কি আয়তন। মানে 10 গ্রাম 100 মিলিলিটার দ্রবণে আছে। 10 গ্রাম দ্রব্য আর দ্রাবক মিলে টোটাল আয়তন হলো V, ভলিউম 100 মিলিলিটার। আর এটা হলো W/W, W/W তার মানে কি 10 গ্রাম 100 গ্রাম দ্রবণে আছে। দ্রবণের ভর হলো এই যে W, দ্রবণটারও ভর প্রকাশ করা, অর্থাৎ 100 গ্রাম দ্রবণে 10 গ্রাম দ্রব্য আছে। আর এটা V/W, তার মানে 100 গ্রাম দ্রবণে 10 মিলিলিটার দ্রব্য আছে। যে সকল দ্রব্য স্বাভাবিক অবস্থায় তরল থাকে তাদের তো আয়তনও পরিমাপ করে নেওয়া যায়। 10 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড তরল পদার্থ, 10 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড মেপে নিয়ে দ্রাবকের মধ্যে যোগ করে দ্রবীভূত করলাম, ভর হলো দ্রবণের 100 গ্রাম। তাহলে 100 গ্রাম
দ্রবণে 10 মিলি দ্রব্য আছে, এটা 100 গ্রাম দ্রবণে 10 গ্রাম দ্রব্য আছে, এইটা 100 মিলিলিটার দ্রবণে 10 গ্রাম দ্রব্য আছে। তাহলে এইভাবে সিম্বলিক প্রকাশও থাকতে পারে। তাহলে আমরা তিন ধরনের ঘনমাত্রা প্রকাশক রাশি আলোচনা করলাম, মোলার, মোলাল আর পার্সেন্টেজ মানে শতকরায় প্রকাশিত। এবার আমরা মোল ভগ্নাংশে প্রকাশিত ঘনমাত্রা প্রকাশ করব। মোল ভগ্নাংশে প্রকাশিত দ্রবণ, মোল মোল ভগ্নাংশে প্রকাশিত দ্রবণ, এটা আবার কেমন? আমরা এতক্ষণ তিন ধরনের দ্রবণ পড়লাম, সেটা আছে প্রতি লিটার দ্রবণে যত মোল, প্রতি কেজি দ্রাবকে যত মোল, প্রতি 100 মিলিলিটার দ্রবণে যত মোল। তার মানে আয়তন এবং মোল সংখ্যা, ভর এবং মোল সংখ্যা, আয়তন এবং গ্রামে প্রকাশিত ভর। কিন্তু এখন মোল ভগ্নাংশে প্রকাশিত দ্রবণ মানে এই তত্ত্বগুলো নেই, অর্থাৎ দ্রবণের আয়তন দেওয়া নেই বা দ্রাবকেরও ভর দেওয়া নেই। তাহলে কি কি দেওয়া আছে সেখানে? মনে করো একটা পাত্র, সেই পাত্রে দ্রাবকের মোল সংখ্যা উল্লেখ করা আছে, n মোল পানি, এর মধ্যে যোগ করা হলো n2 মোল গ্লুকোজ। তাহলে এটা একটা গ্লুকোজের দ্রবণ, এটা একটা গ্লুকোজের দ্রবণ, যেখানে গ্লুকোজ দ্রব্য, পানি দ্রাবক। আনিকা ইসলাম, এত দেরি করে কেন? কটা বাজে? তো দেরি করলে হবে? তাহলে এখানে মোট মোল সংখ্যা n1 প্লাস n2। তাহলে এখানে মোল সংখ্যা ছাড়া আর কোনো তথ্য নেই, ভরও নেই বা আয়তনও কিন্তু উল্লেখ করা নেই। তাহলে n1 মোল পানিতে n2 মোল গ্লুকোজ দ্রবীভূত করা আছে, তাহলে এটা গ্লুকোজের দ্রবণ। এর ঘনমাত্রা আমরা মোল ভগ্নাংশে প্রকাশ করতে পারি। তাহলে মোল ভগ্নাংশ জিনিসটা কি, সংজ্ঞাটা শিখতে হবে। এটা একটা মিশ্রণ, তার কারণ সমসত্ব মিশ্রণিত দ্রবণ। এই মিশ্রণে মোট মোল সংখ্যা কত? n1 প্লাস n2। তাহলে মোল ভগ্নাংশ জিনিসটা কি দেখো, মোল ভগ্নাংশ হলো যে কোনো একটি উপাদানের মোল ভগ্নাংশ এখানে নির্ণয় করা যাবে। যদি আমি গ্লুকোজের মোল ভগ্নাংশ নির্ণয় করি, তাহলে x2 = n2 বাই n1 প্লাস n2। আর যদি আমি পানির মোল ভগ্নাংশ নির্ণয় করি, x1 পানির নিজের মোল সংখ্যা n1 বাই
N1 প্লাস N2। তাহলে মোল ভগ্নাংশ কাকে বলে? কোনো একটি মিশ্রণের একটি উপাদানের নিজের মোল সংখ্যাকে ওই মিশ্রণের মোট মোল সংখ্যা দ্বারা ভাগ করলে যে অনুপাতটা পাওয়া যায়, যে মান পাওয়া যায়, সেটা হলো ওই উপাদানের মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশের কোনো একক নেই, মোল নিচেও মোল কেটে যাবে, অর্থাৎ দুটি রাশির অনুপাত। যে কোনো একটি উপাদানের নিজের মোল সংখ্যাকে ওই মিশ্রণের মোট মোল সংখ্যা দ্বারা ভাগ করলে যে অনুপাত পাওয়া যায় তাকে বলা হয় মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশের সমষ্টি সবসময় 1 হয়। মোল ভগ্নাংশের যোগফল সমান হয়। খেয়াল করো, যদি এখানে যত বেশি গ্লুকোজ তুমি যোগ করবে, মানে N2 এর মান বেশি হওয়া মানে কি মোল ভগ্নাংশের মান বেশি হওয়া। তাহলে মোল ভগ্নাংশ বেশি হলে সেই দ্রবণের গাঢ়ত্ব বেশি, তাহলে মোল ভগ্নাংশ দ্বারাও গাঢ়ত্ব প্রকাশ করা যায়। অঙ্কিতা ঘোষ, কটা বাজে এখন? 7:30টা ওভার করেছো। 7টায় ক্লাস, 7:30টা ওভার করেছো কেন? আমি বলেছি যে 7:05 থেকে 10-এর মধ্যে আসবে। তাহলে আমাদের 4 ধরনের দ্রবণ সম্পর্কে আলোচনা হয়ে গেল: মোলার দ্রবণ, মোলাল দ্রবণ, শতকরায় প্রকাশিত দ্রবণ আর মোল ভগ্নাংশ প্রকাশিত দ্রবণ। এখন আমরা আর এক ধরনের দ্রবণ সংক্রান্ত আলোচনা করে তারপর আমরা এর অঙ্কে চলে যাব। এই দ্রবণটি তোমরা এসএসসি তে শুনেছো কিনা জানি না, নরমাল দ্রবণ। মোলার, মোলাল, শতকরায় প্রকাশিত, মোল ভগ্নাংশে প্রকাশিত, এটার কি নরমাল দ্রবণ। তো নরমাল দ্রবণ কাকে বলে এটা বুঝতে গেলে আরো কিছু তথ্য একটু জেনে আসা লাগবে, তারপরে মোলার দ্রবণ বুঝতে পারবে। আর এক ধরনের দ্রবণ আছে যেটাকে আমরা সাধারণত ল্যাবরেটরিতে, আমরা যে ইন্টারমিডিয়েট লেভেলের যে ল্যাবরেটরি আছে বা স্কুল কলেজে এসএসসি লেভেলের যে ল্যাবরেটরি আছে, এই ল্যাবরেটরিতে পিপিএম এ প্রকাশিত যে দ্রবণ, এটা আমরা তৈরিও করি না, ব্যবহারও করি না। এটা গবেষণার ক্ষেত্রে বা ঔষধ শিল্পে এই পিপিএম বা পার্টস পার মিলিয়ন, এই ঘনমাত্রার প্রকাশিত দ্রবণগুলো ব্যবহার করা হয়। এটা আমরা পরে আলোচনা করব। আগে আমরা এই 5 ধরনের দ্রবণ সম্পর্কে আলোচনা করে এই 5 ধরনের দ্রবণ সংক্রান্ত যে গাণিতিক সমস্যা আছে সেগুলো দেখি, তারপরে আমরা পিপিএম এ প্রকাশিত ঘনমাত্রার দ্রবণ আলোচনা করব। দেখো, এখন তোমরা লাইভে 14 জন আছো, কিন্তু আমি গত 2 দিনও বলেছি যে আমরা গ্রুপে মোট কতজন? 21 জন। 21 জন থেকে 3 জন বাদ যাবে। আমি একজন, আমার একজন মডারেটর আছে, ও পরীক্ষার সময় প্রশ্ন করে দেয় সে, আর আমি যে ফোনটায় দেখি এইটা, তাহলে 3টে। 21 থেকে 3 বাদ গেলে কত হয় বলো? 18। তাহলে 18 জন কিন্তু প্রেজেন্ট নেই, 4 জন প্রেজেন্ট আছো, সরি 4 জন অ্যাবসেন্ট আছো, 14 জন প্রেজেন্ট। ভালো, মোটামুটি ভালো, কিন্তু 4-5 জন অ্যাবসেন্ট অনেক সময় থাকতেও পারে। এই এখানে অন্তর নেই, ক্লাস নিয়ে না, আমি ওই পাশে কথা বলি। আসছে এক মিনিট। অন্তর, অন্তর,
যে কথা বলছিলাম যে যারা 2জন 4জন যদি অ্যাবসেন্ট থাকে সে পরেও কিন্তু ক্লাসটা লাইভে দেখে নিতে পারে নেটওয়ার্কের সমস্যার কারণে। আর যারা বেতন দিয়েছো, আজকে কিন্তু লাস্ট ডেট বেতন দেওয়ার বলেছিলাম, যারা বেতন দিয়েছো তারা গ্রুপে দেখবে একটা পোল দিয়েছি যে যারা জুলাই মাসের বেতন পরিশোধ করেছো পোলে গিয়ে ভোট দাও। পরিশোধ ওখানে প্রেস করবা শুধু যারা বেতন দিয়েছো। আমি জানি তো কারা কারা দিয়েছো, তারা তো আমাকে মেসেজ পাঠিয়েছো যে এত নাম্বার থেকে দিয়েছি। তারপরেও একটা ভোট দেবে। আমি আজ রাত 12টা পর্যন্ত দেখব, কিন্তু আগামী 12টার পরে মানে আগামী দিন কিন্তু যারা বেতন দিনি তাদেরকে রিমুভ করে দেব। এই কথা তো আমি প্রথমেই বলেছি একেবারে। খেয়াল করো, এখন তোমরা যাদের পার্সোনাল নাম্বার আছে, নিজেদের নাম্বার আছে বিকাশ, সেই নাম্বার থেকে বিকাশ করলে কিন্তু আসবে, কিন্তু দোকানে গিয়ে করলে কিন্তু আসবে না, কারণ আমার লিমিট ক্রস হয়ে গিয়েছে। 25 লিমিট থাকে। তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলে 50 বেতন দিয়েছে 110 জনের উপরে, তাহলে ওই লিমিটটা ক্রস হয়ে গেছে। তাহলে এখন বেতন পাঠাবে কিসে? ওখানে দেখবা আরো দুটো নাম্বার আছে, একটা হলো রকেট আর একটা হলো নগদ। রকেট অথবা নগদ, দোকানে গেলে রকেট অথবা নগদে টাকা পাঠাবে। আজকে রাত 12টা, তার মানে আজকের দিনের ভিতরে কিন্তু বেতন দিতে হবে। যাদের কারো যদি অর্থনৈতিক সমস্যা থাকে সেটা তো আমাকে বলতে হবে। আমি জানি একজনের সমস্যা আছে কি 2জনের সমস্যা আছে, সেটা আমি জানি। কিন্তু তোমরা এই যে 18 জন আছো, এই 18 জনের হয়তো বা দিয়েছো এখন পর্যন্ত 6 জন কি 7 জন সম্ভবত। যে 6 জন 7 জন বেতন দিয়েছো আজকে ক্লাস শেষেই গ্রুপের পোলে গিয়ে ভোট দেবে। কে আসলো এখন 15তম? তাহলে 3 জন অ্যাবসেন্ট আছে। দেখো, নরমাল দ্রবণ মনোযোগ সহকারে বুঝবে। এটা এই দ্রবণটা মনোযোগ সহকারে বুঝবে, যদিও এটা আমাদের পরীক্ষায় তেমন একটা আসে না, কিন্তু এমসিকিউতে আসে। নরমাল দ্রবণ স্থির তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে 1 তুল্য ভর, 1 তুল্য ভর পরিমাণ দ্রব্য, 1 মোল না বা 5 গ্রাম না, 1 তুল্য ভর পরিমাণ। এক তুল্য ভর পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকলে, 1 তুল্য ভর পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকলে তাকে নরমাল দ্রবণ বলে। তাহলে স্থির তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে, মোলা দ্রবণের ক্ষেত্রে কি ছিল? 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকলে, আর এটা 1 তুল্য ভর। তাহলে তুল্য ভর কাকে বলে এটা জানতে হবে, শিখতে হবে।
প্রতি লিটার দ্রবণে এক তুল্য ভর পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকলে তাকে নরমাল দ্রবণ বলে। আর নরমাল দ্রবণের ঘনমাত্রা প্রকাশক রাশি হলো নরমালিটি, সেটাই পরে আসছি। তুল্য ভর কাকে বলে দেখো, আমরা পরীক্ষাগারে যে সকল দ্রবণ তৈরি করি, হয় অ্যাসিড দ্রবণ না হয় ক্ষারের দ্রবণ। তো অ্যাসিড এবং ক্ষারের এই দুটো পদার্থের তুল্যভর নিয়ে আলোচনা করব, শুধু জারক দ্রবণ বা বিজারক দ্রবণ এদের নিয়ে আলোচনা করব না। তাহলে তুল্যভর কাকে বলে দেখো, তুল্যভর যে পরিমাণ ভরের সাথে যে পরিমাণ ভরের সাথে এক মোল হাইড্রোজেন পরমাণু বা 1 গ্রাম হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে, তাকে সহজে বলছি, তাকে তুল্যভর বলে। যেমন উদাহরণ দেখো, HCl এর আণবিক ভর কত, 36.5 গ্রাম। HNO3 এর আণবিক ভর কত, 63 গ্রাম। তাহলে দেখো, খেয়াল করো, এই 36.5 গ্রাম ভরের সাথে কয় গ্রাম হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে, 1 গ্রাম। তাহলে এই 36.5 গ্রামই হলো HCl এর তুল্য ভর। এই 36.5 গ্রামই হলো HCl এর তুল্য ভর। HNO3 এর আণবিক গঠন, HNO3 ভর হলো 63 গ্রাম। এই 63 গ্রাম ভরে 1 গ্রাম হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে। তাহলে HCl, HNO3 এদের আণবিক ভরও যা, তুল্য ভরও তাই। কিন্তু দেখো, সালফিউরিক অ্যাসিড এর আণবিক ভর কত, 98 গ্রাম। এই 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কয় গ্রাম হাইড্রোজেন আছে, 2 গ্রাম, 2 মোল হাইড্রোজেন পরমাণু। তাহলে 2 দিয়ে ভাগ দাও। তাহলে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98, কিন্তু তার তুল্য ভর কিন্তু 49। তাহলে এই যে তিনটে অ্যাসিডের ক্ষেত্রে দেখালাম, যে পরিমাণ ভরের সাথে 1 গ্রাম হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে সেই পরিমাণ ভরকে তুল্য ভর বলা হয়। ক্ষারের ক্ষেত্রে দেখো, NaOH বা KOH, NaOH এর ভর কত, 40 গ্রাম। এই যে 1 গ্রাম হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে, তাহলে এর আণবিক ভরও 40, তুল্য ভরও 40। KOH এর ভর কত, 39.1 যোগ 17 কত হয়, 6, হাতে থাকে 1, 2, 5। এখানেও দেখো, KOH 1 মোল হাইড্রোজেন পরমাণু আছে তার আণবিক গঠনে। তার মানে আণবিক ভর হলো 56.1 গ্রাম। সেই 56.1 গ্রামে কিন্তু 1 মোল হাইড্রোজেন পরমাণু আছে। স্যার, তাহলে যেসব যৌগে দিব্যজ্যোতি
আমি তো হাইড্রোজেন বিশিষ্ট যৌগই শেষ করতে পারিনি, তো তারপরে তো যেতে দেবে আমাকে, শেষ করিনি তো আমি এখনো। আমি প্রথমেই বলেছি যে আমরা ল্যাবরেটরিতে অ্যাসিড এবং ক্ষারের দ্রবণ তৈরি করি, সব অ্যাসিডেই ম্যাক্সিমাম অ্যাসিড হাইড্রোজেনধারী যৌগ। হাইড্রোজেন যারা আয়ন দান করে তারা অ্যাসিড, HNO3, HCl, ফসফরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। আর যত ক্ষারের দ্রবণ ব্যবহার করি তার ভিতরে এই যে দুটো কমন ক্ষার আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড। হাইড্রোজেন বাদে যৌগ আসবো একটু পরে, সময় দিতে হবে তো। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এর আণবিক ভর 74 গ্রাম, তাহলে তুল্য ভর হলো 74/2, 37। এই যে এখানে 2 গ্রাম হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে, তাহলে 2 দিয়ে ভাগ হবে। সংজ্ঞায় তো এই যে দেখো, এই সংজ্ঞাটা মনে রাখবে, এই সংজ্ঞা দিয়ে ম্যাক্সিমাম ব্যাখ্যা করা যাবে। এইবার আসো, হাইড্রোজেন নেই এমন ক্ষারক আছে, হাইড্রোজেন নেই এমন ক্ষারক আছে, সেই ক্ষারকের তুল্যভর আমরা কিভাবে নির্ণয় করব? দেখো, সোডিয়াম কার্বনেট, এটা একটা ক্ষারধর্মী যৌগ, আমরা ল্যাবরেটরিতে ক্ষার হিসেবে ব্যবহার করি। এর আণবিক ভর হলো 106 গ্রাম। এখানে হাইড্রোজেন নেই, লবণে কি থাকে? ক্যাটায়ন আর অ্যানায়ন। এই সোডিয়াম কি ক্যাটায়ন, পজিটিভ আয়ন, আর কার্বনেট কি নেগেটিভ আয়ন। সোডিয়াম কি ধাতু, ধাতব লবণ। ধাতুর মোট যোজনীতে ভাগ দিতে হবে, তখন এখানে ধাতুর মোট যোজনী 106/2, 53 গ্রাম। এই যে সোডিয়াম ধাতু, 2 মোল সোডিয়াম আছে, ওর মোট যোজনী কত? 2। 1 মোল সোডিয়ামের যোজনী 1, তাহলে 2 মোল সোডিয়াম আছে, মোট যোজনী কত? 2। দেখো, ক্যালসিয়াম কার্বনেট 100, এই যে ক্যালসিয়ামের যোজনী কত? 2, তাহলে 100/2, 50 গ্রাম। তাহলে হাইড্রোজেন নেই এমন ক্ষারক যদি আসে, তাহলে ধাতুর মোট যোজনীতে ভাগ দেবে, ধাতুর মোট যোজনী দিয়ে ভাগ দেবে। এর বাইরে আমাদের তেমন একটা আসবে না। তারপরেও কৌতূহলবশত তুমি বলতে পারো যে স্যার, জারকের কিভাবে নির্ণয় করব? আরো সহজ জারকের। জারক কি করে? ইলেকট্রন গ্রহণ করে। তো 1 মোল জারক যে কয়টি ইলেকট্রন গ্রহণ করবে সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, তার আণবিক ভরকে সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, গৃহীত ইলেকট্রন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। বিজারক হলে ইলেকট্রন ত্যাগ করে, তাহলে 1 মোল বিজারক যে কয়টি ইলেকট্রন ত্যাগ করে সেই সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। অর্থাৎ বিজারকের আণবিক ভরকে তার ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। যেমন দেখো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটু দেখাই, এ 5টি ইলেকট্রন গ্রহণ করে, 5টি ইলেকট্রন। আমরা জানি, এটা জানতে হবে, সেটা যখন আমরা জারণ বিজারণ পড়বো তখন জানবো। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আণবিক ভর হলো 158.1 গ্রাম, একে ভাগ দিতে হবে 5 দিয়ে। এইটা তুল্য ভর, এই যে ভাগ দিয়েছি 5 দিয়ে। আমরা জারক বা বিজারকের এটা আমরা এখন পড়বো না, জারক বা বিজারকের এটা এখন আমরা পড়বো না, কারণ আমাদের জারক বিজারক লাগবে না। আমরা ল্যাবরেটরিতে সাধারণত অম্ল এবং ক্ষারক নিয়ে কাজ করব। অম্লের দ্রবণ, ক্ষারের দ্রবণই নিয়ে আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীর ল্যাবরেটরিতে এর বেশি কাজ করি না। তাহলে তুল্যভর কাকে বলে বোঝাতে পারলাম? তুল্যভর কাকে বলে? আরে সরে তো, ওরা কই দিবে, ডিস্টার্ব করবে ক্লাসের সময়। তাহলে নরমাল দ্রবণ কাকে বলে? স্থির তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে 1 তুল্যভর পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকলে তাকে নরমাল দ্রবণ বলা হয়। তাহলে তুল্যভরের সহজ সংজ্ঞা
তুল্যভর আমরা কিভাবে নির্ণয় করব? আণবিক ভর আগে লিখব, তার অণুতে হাইড্রোজেন আছে এই যে 1 মোল, তাহলে 1 দিয়ে ভাগ দেব। এর অণুতে হাইড্রোজেন আছে 2 মোল, তাহলে এই যে 2 দিয়ে ভাগ দেব। স্যার তাহলে যে সব যোগের, আরে ভগবান, তাই কি বলেছি যে সব যোগে হাইড্রোজেন নেই, তার তুল্যভর নেই? বারবার কেন বোঝো না? আমি বলেছি যে আমরা অ্যাসিড নিয়ে কাজ করি ল্যাবরেটরিতে, আমি এখানে শুধু এইটা শিখাই, অ্যাসিড ক্ষারের শিখাই। এই জারক বিজারক যখন পড়বো জারক বিজারকের শিখো, হাইড্রোজেনধারী যৌগ যখন শিখবো তখন সেটার শিখো। তাহলে তো সংজ্ঞা আরো বড় বানাতে হবে, সংজ্ঞা আরো বড় বানানো যায়। আমরা এইটুকু শিখি আগে, প্রাথমিক ধারণা প্রথমে শুরু করছি, এ তো আগে পড়নি। আর যত অ্যাসিড আছে হাইড্রোজেন ছাড়া কোনো অ্যাসিড আমরা ইউজ করি না। নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড, যত অ্যাসিড আছে, খনিজ অ্যাসিড, হাইড্রোজেন ছাড়া অ্যাসিড নেই। জৈব অ্যাসিডও হাইড্রোজেন ছাড়া নেই। ইথানোয়িক অ্যাসিড CH3COOH একটা হাইড্রোজেন আয়ন দান করে। মিথানোয়িক অ্যাসিড CH3COOH হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, আর মিথানোয়িক অ্যাসিড হচ্ছে HCOOH। আমি প্রথমেই বলেছি যে আমরা ল্যাবরেটরিতে অ্যাসিড দ্রবণ, ক্ষার দ্রবণ নিয়ে কাজ করি, আমরা অম্ল ক্ষারক প্রশমন বিক্রিয়া করাই। এই অ্যাসিড ক্ষারের তুল্যভর কিভাবে নির্ণয় করা যায় সেটা শেখালাম। আমি তো কখনো কি বলেছি যে অ্যাসিড ক্ষার ছাড়া অন্য কারো তুল্যভর হয় না? এই যে জারকের একটা উদাহরণ দিলাম, কিন্তু জারক তো এখানে আমার লাগবে না। এই যে জারক MnO4, অনুরূপভাবে বিজারকেরও তুল্যভর নির্ণয় করা যায়, সকল পদার্থের তুল্যভর নির্ণয় করা যায়। হাইড্রোজেনধারী যৌগ হলে নির্ণয় করাটা সহজ হয় তোমার পক্ষে, শুধু এই তত্ত্বটুকু জানলেই হয়। এবার আসো নরমাল দ্রবণের ঘনমাত্রা প্রকাশক রাশি হলো নরমালিটি। নরমালিটির সংজ্ঞা কি? স্থির তাপমাত্রায় একথা থাকবে সব সময়। প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত তুল্যভর সংখ্যা। এই তুল্যভর সংখ্যাকে নরমালিটি বলে। স্যার বোর্ড একটু বেঁকা হয়ে গেছে। থাক বেঁকা, ও বেঁকা হয়ে গেছে বোর্ড, বেঁকা তো হবে, থাক একটু বেঁকা, সমস্যা কি তাতে? সংখ্যাকে নর মা লিটি বলে। এই নরমালিটি বড় এন দ্বারা প্রকাশ করা, এই যে এরকম, যেমন দেখো 106 গ্রাম কার আণবিক ভর? Na2CO3 এর আণবিক ভর। এর তুল্যভর কত? তুল্যভর হলো 106/2, 53 গ্রাম। এর 53 গ্রাম হলো সোডিয়াম কার্বনেট এর তুল্যভর। তাহলে যদি 53 গ্রাম দ্রবীভূত থাকে সোডিয়াম কার্বনেট 1 লিটার দ্রবণে, 53 গ্রাম Na2CO3
থাকলে ঘনমাত্রা কত হবে 1 নরমাল। এই যে 1 নরমাল। যদি 53 10 ভাগের 1 ভাগ থাকে 53.3 গ্রাম যদি থাকে তাহলে কি হবে ডেসি নরমাল। যদি 0.53 গ্রাম দ্রবীভূত থাকে সেন্টি নরমাল। তাহলে এই যে এটা হলো নরমাল, এটা ডেসি নরমাল, এটা কি সেন্টি নরমাল। দিব্য বুঝেছো? প্রতি লিটার দ্রবণে যত তুল্যভর থাকবে, প্রতি লিটার দ্রবণে সোডিয়াম কার্বনেটের তুল্যভর কত 53, যদি 53 গ্রাম থাকে। এখন যদি বলো যে 106 গ্রাম আছে, 106 গ্রাম মানে 2, 106 গ্রাম সমান সমান 2 তুল্যভর। 106 গ্রাম যদি 1 লিটারে থাকে তখন 2 নরমাল। যদি 1 লিটারে সোডিয়াম কার্বনেটের 106 গ্রাম দ্রবীভূত থাকে, মোলারিটিতে কিন্তু 1 মোলার, নরমালিটিতে কত 2 নরমাল। তাহলে এইভাবে এমসিকিউতে আসতে পারে, কিন্তু এমসিকিউতে আসতে পারে। বলো তো, আমি বলি ওয়ান নরমাল H2SO4 দ্রবণের প্রশ্ন তোমাদের, এটা একটু বলো। 1 নরমাল সালফিউরিক অ্যাসিড দ্রবণের মোলারিটি কত? বলো, এটা কে পারবে? দ্রুত কমেন্টস লেখো। 1 নরমাল সালফিউরিক অ্যাসিড দ্রবণের মোলারিটি কত? দিব্য বলো, 1 নরমাল সালফিউরিক অ্যাসিড মোলারিটি কত? বলো বলো দেখি। এইটাই এমসিকিউতে আসবে, এরকমই কিন্তু এমসিকিউতে আসে। 1 নরমাল সালফিউরিক অ্যাসিড, এই 1 নরমাল মানে কি 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে। সালফিউরিক অ্যাসিডের তুল্যভর হলো 49। তাহলে 49 মানে কয় মোল? হাফ মোল। তাহলে মোলারিটিতে ঘনমাত্রা হলো এই 1 নরমাল সালফিউরিক অ্যাসিড মোলারিটিতে হলো সেমি মোলার, মোলারিটিতে হলো সেমি মোলার। তাহলে এরকম এমসিকিউতে কিন্তু আসবে। এই নরমাল দ্রবণের অঙ্ক আমাদের করা লাগবে না, আমরা করবও না, শুধু দ্রবণটা সম্পর্কে আমরা ধারণা নিলাম। নরমাল দ্রবণ কাকে বলে? প্রতি লিটার দ্রবণে 1 তুল্যভর দ্রব্য দ্রবীভূত থাকলে, অর্থাৎ দ্রাবক তার মধ্যে 1 তুল্যভর দ্রব্য যোগ করে মোট আয়তন হবে কত? 1 লিটার। সেই 1 লিটার দ্রবণে যদি 1 তুল্যভর দ্রব্য দ্রবীভূত থাকে তাহলে তাকে বলা হয় নরমাল দ্রবণ। যদি রিদি থ্যাংক ইউ, যদি 1 লিটার দ্রবণে হাফ তুল্যভর থাকে সেমি নরমাল। এই যে দেখিয়েছি 10 ভাগের 1 ভাগ আছে, তুল্যভর 53, ডেসি নরমাল, সেন্টি নরমাল। শুধু এর সংজ্ঞার এই কিছু উদাহরণ এইগুলো জানলেই হবে। নরমালিটির কোনো অঙ্ক নেই আমাদের সিলেবাসে। আমাদের সিলেবাসে আছে মোলারিটির অঙ্ক। আমরা আগামী ক্লাসে কিন্তু মোলারিটির অঙ্ক করাবো। শুধু অঙ্ক করাবো না, আমরা যে এসএসসিতে শিখেছি S = 1000 W/mv, মোলারিটিতে ঘনমাত্রা নির্ণয়ের যে পদ্ধতি শিখেছি এটা তো মুখস্থ করেছে এসএসসিতে। S = 1000 W/mv, এই S = 1000 W/mv এই সূত্রটির প্রতিপাদন দেখাবো আগামী দিন। তারপরে আমরা অঙ্কে যাব কিভাবে প্রতিপাদন করা যায়, সূত্রটি আসলো কোথা থেকে। এবার কিছু তত্ত্ব পড়ি। এই যে আমরা দ্রবণ তৈরি করলাম বিভিন্ন যৌগ নিয়ে, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম কার্বনেট,
অক্সালিক অ্যাসিড। বিভিন্ন যৌগের দ্রবণ আমরা ল্যাবে তৈরি করি, ক্ষারের দ্রবণ বা অম্লের দ্রবণ। এই যৌগগুলো দুই ধরনের, এক হলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আর এক হলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে? যে সকল পদার্থ প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, প্রায় বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, যাদের দ্রবণ তৈরি করে রাখলে দ্রবণের ঘনমাত্রা অনেক দিন পর্যন্ত অপরিবর্তিত থাকে। অর্থাৎ ওই সকল যৌগ বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয় না, তারা উদ্দায়ী না, অনুদ্দায়ী, এবং যে পাত্রে রাখা হয় দ্রবণ সেই পাত্রের সাথে কোনো বিক্রিয়া করে না। সাধারণত ল্যাবরেটরিতে আমরা কাঁচের পাত্রে দ্রবণ রাখি, তাহলে ওই যৌগটি কাঁচের পাত্রের সাথেও বিক্রিয়া করবে না। এই ধরনের পদার্থকে বলা হয় প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। বুঝেছো? যে সকল পদার্থ প্রকৃতিতে প্রায় বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, যাদের দ্রবণ তৈরি করে রাখলে দ্রবণের ঘনমাত্রা অনেক দিন পর্যন্ত অপরিবর্তিত থাকে, তার মানে 2 মাস 3 মাস 4 মাস 6 মাস পরেও দেখবা ঘনমাত্রা তাই আছে। অর্থাৎ তুমি যদি ডেসিমোলার দ্রবণ তৈরি করে রাখো, 2 মাস 3 মাস পরেও দেখবো ঘনমাত্রা ডেসিমোলারই আছে, চেঞ্জ হয়নি। কেন? কারণ ওই যৌগটি উদ্দায়ী না, তার মানে উড়ে যেতে পারবে না, তাহলে ঘনমাত্রা কমবে না। যে পাত্রে রাখা হয়েছে সেই পাত্রের সাথে বিক্রিয়া করবে না, বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হবে না। এই ধরনের পদার্থকে বলা হয় প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তো প্রাইমারি পদার্থ কারা? সোডিয়াম কার্বনেট, অক্সালিক অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেট, এগুলো হলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর সেকেন্ডারি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ এরা কারা? প্রাইমারি স্ট্যান্ডার্ড বাদে অন্য সবই সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তার মানে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের সংজ্ঞা কি? যে সকল পদার্থ প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না, বা এদের দ্রবণ তৈরি করে রাখলে ওই দ্রবণের ঘনমাত্রা কিছুদিন পর পরিবর্তন হয়ে যায়, চেঞ্জ হয়, অর্থাৎ তারা উদ্দায়ী পদার্থ, তারা বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়, যে পাত্রে দ্রবণ রাখা হয় ওই পাত্রের সাথে তারা বিক্রিয়া করে, তাহলে তার ঘনমাত্রা কি হ্রাস পায় বা কমে যায়, তাদেরকে বলা হয় সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। H2SO4, NaOH, MnO4, এইগুলো হলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে পদার্থ দুই প্রকার, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। আমি পড়ার শেষে দাগিয়ে দেবো কোনগুলো পড়বে। এবার আসো প্রমাণ দ্রবণ কাকে বলে। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, প্রমাণ দ্রবণ কাকে বলে। যে সকল দ্রবণের ঘনমাত্রা জানা থাকে সেই দ্রবণকে আমরা প্রমাণ দ্রবণ বলি। অর্থাৎ বোতলের গায়ে লেখা থাকবে যে ডেসিমোলার HCl দ্রবণ, বা বোতলের গায়ে লেখা থাকবে 10% Na2CO3 দ্রবণ। এরকম ঘনমাত্রা যদি লেখা থাকে বোতলের গায়ে, তাহলে আমরা এই ঘনমাত্রা এই যে প্রকাশ করা আছে এটা থেকেই বুঝি প্রতি লিটারে ডেসিমোল দ্রব্য আছে। এই প্রকাশ থেকে কি বুঝি প্রতি 100 মিলিতে 10 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে। তাহলে নির্দিষ্ট আয়তনে কি পরিমাণ দ্রব্য দ্রবীভূত আছে সেটা যদি আমি জানতে পারি, জানা থাকে, অর্থাৎ বোতলের গায়ে লেখা থাকে, তাহলে ওই দ্রবণগুলো হলো প্রমাণ দ্রবণ। আর বোতলের গায়ে লেখা নেই, শুধু লেখা আছে HCl দ্রবণ, শুধু লেখা আছে নাইট্রিক অ্যাসিড দ্রবণ, কিন্তু ঘনমাত্রা প্রকাশ করা নেই, এইগুলো হলো অজানা ঘনমাত্রার দ্রবণ, প্রমাণ দ্রবণ না।
তাহলে প্রমাণ দ্রবণ কাকে বলে, ডেসিমোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ ব্যাখ্যা করো, আসতে পারে। তাহলে কোনগুলো পড়বে একটু দাগিয়ে নাও। দিনের পড়াটা কিন্তু